হ্যালো স্টুডেন্ট, আমি কৃষ্ণ গোপাল প্রধান। আজকে আমরা আলোচনা করব ভেক্টরের যোগ, এডিশন অফ এ ভেক্টর। এখন আমরা স্কেলার রাশি এবং ভেক্টর রাশি এই দুটো রাশি সম্বন্ধে আগে পড়েছি। স্কেলার রাশি সেই রাশি যার কেবলমাত্র মান আছে, কোনো দিক নেই, আর ভেক্টর রাশি হচ্ছে সেই রাশি যার মান এবং দিক উভয়ই আছে। এখন আমরা দেখব যে আমাদের ভেক্টর রাশির ক্ষেত্রে কি করে ভেক্টর রাশিকে আমরা যোগ করব। ভেক্টর রাশির যোগের ক্ষেত্রে মান এবং দিক যেহেতু উভয় থাকছে, তাই ভেক্টর রাশি আমরা কি করে যোগ করতে পারবো সেটা আমরা দেখব। আমরা দুটো ভেক্টর রাশিকে নিচ্ছি। একটা ভেক্টর রাশিকে আমরা এ দিয়ে লিখছি, আরেকটি ভেক্টর রাশিকে আমরা বি দিয়ে লিখছি, এবং এই দুটো ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ আছে থিটা। এখন এই দুটো ভেক্টর রাশির লব্ধির মান আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন এই লব্ধির মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা মূলত তিনটে সূত্র পড়ব। তার মধ্যে প্রথম সূত্র হচ্ছে ত্রিভুজ সূত্র, দ্বিতীয় সূত্র হচ্ছে সামান্তরিক সূত্র, এবং তৃতীয় সূত্র হচ্ছে ভেক্টরের বহুভুজ সূত্র। প্রথমে আমরা আসবো ত্রিভুজ সূত্রে। ভেক্টরের ত্রিভুজ সূত্র কি বলছে? ভেক্টরের ত্রিভুজ সূত্র বলছে যে কোনো ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত দুটি বাহুতে যদি দুটি ভেক্টরকে দেওয়া যায়, তাহলে বিপরীত ক্রমে গৃহীত ওই ত্রিভুজের তৃতীয় বাহু ওই দুটি ভেক্টরের লব্ধির মানে এবং দিকে প্রকাশ করবে। অর্থাৎ কি বলা হলো, যে এই দুটি ভেক্টরকে যদি আমরা একটা ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত দুটো বাহুতে দিই, অর্থাৎ আমরা এখান থেকে যেটা দেখছি সেটা হচ্ছে এটাকে বলছি আমরা এ ভেক্টর, যেটা ওই ভেক্টরটার একটা ত্রিভুজের একটা বাহুকে মানে এবং দিকে প্রকাশ করছে। অপর একটি ভেক্টর বি, এটা বি ভেক্টর, যেটা ওই ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত অপর একটি বাহুকে মানে এবং দিকে প্রকাশ করছে। তাহলে বিপরীত ক্রমে গৃহীত ওই ত্রিভুজের তৃতীয় বাহু, বিপরীত ক্রমে গৃহীত ওই ত্রিভুজের তৃতীয় বাহু ওই দুটো ভেক্টরের লব্ধির মান এবং দিককে প্রকাশ করবে। তাহলে আমাদের আর এর মান এবং এদের মধ্যবর্তী যে কোণ ফাই, এটাকে আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন কোন ত্রিভুজের ক্ষেত্রে যদি এটা নির্ণয় করতে হয়, তাহলে আমরা কি করব? আমরা এর নাম দিচ্ছি এ বি সি, এবং এটাকে আমরা বর্ধিত করলাম, এবং সি বিন্দু থেকে বর্ধিত অংশের উপর লম্ব টানলাম, যেটাকে আমরা ডি নাম দিলাম। এখন ভেক্টরদের মধ্যবর্তী কোণ থিটা, তাহলে এ ভেক্টরের দিক এটা, বি ভেক্টরের দিক এটা, তাহলে এর মধ্যবর্তী কোণ হলো থিটা। এখন আমরা এই ত্রিভুজে অর্থাৎ বি সি ডি ত্রিভুজ থেকে যদি আমরা দেখি, তাহলে আমাদের বিসি ইকুয়াল আমরা কি লিখতে পারবো? বি সাইন থিটা। এবং বিডি ইকুয়াল আমরা কি লিখতে পারবো? লিখতে পারবো বি কস থিটা, কারণ আমরা সাইন থিটা সমান কি জানি? লম্ব বাই অতিভুজ, আর কস থিটা সমান আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ, যেখান থেকে আমরা লম্ব এবং ভূমির মান আমরা নির্ণয় করতে পারি। এবং এই চিত্র থেকে আমরা যেটা দেখছি যে এ ডি সি এই ত্রিভুজ থেকে, এই ত্রিভুজ হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এ ডি সি এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যেটা লিখবো, তাহলে ত্রিভুজ এ ডি সি, ত্রিভুজ এ ডি সি থেকে আমরা কি পাচ্ছি? আমরা এটা পাচ্ছি এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার, অথবা এখান থেকে যে আমরা পাচ্ছি যে আর স্কয়ার ইকুয়াল টু এডি কে আমরা দুটো পার্টে লিখব, একটা হচ্ছে স্মল এ প্লাস বি কস থিটা, এ প্লাস বি কস থিটা হোল স্কয়ার, কারণ এ বি সমান এ আর বিডি সমান বি কস থিটা। তাহলে এডি ইকুয়াল টু আমরা পাচ্ছি এ প্লাস বি কস থিটার হোল স্কয়ার প্লাস ডিসি ইকুয়াল টু বি সাইন থিটা হোল স্কয়ার।
এখন এটাকে যদি আমরা এলিমিনেট করে দিই তাহলে আমরা কি পাচ্ছি, আমরা এটা হোল স্কয়ারের সূত্রে ভাঙলে আমরা এটা পাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস 2ab cos থিটা প্লাস এখান থেকে আমরা পাচ্ছি b স্কয়ার sin স্কয়ার থিটা। এখন b স্কয়ার cos স্কয়ার থিটা b স্কয়ার sin স্কয়ার থিটা এই দুটো পার্ট যদি একসঙ্গে করি সেখানে যদি আমরা b স্কয়ার কমন নিই তাহলে আমরা কি পাচ্ছি, আমরা এখান থেকে পাচ্ছি a স্কয়ার প্লাস এখান থেকে b স্কয়ার কমন নিলে আমরা এখান থেকে পাচ্ছি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এবং তারপরের যে অংশটা থাকবে সেটা হচ্ছে 2ab। এখন আমরা সবাই জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে আমরা এখান থেকে যেটা পেলাম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে এখান থেকে আমরা এই দুটো ভেক্টর, যে দুটো ভেক্টরের লব্ধির মান আমরা নির্ণয় করতে পারলাম, যে লব্ধির মান r স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা, বা যেখান থেকে আমরা লিখতে পারি r ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা হোল টু দি পাওয়ার হাফ। এটা আমরা লব্ধির মানটা নির্ণয় করলাম। এইবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে লব্ধি a ভেক্টরের সঙ্গে যে কোণ করলো সেই কোণের মান বা লব্ধির দিক, অর্থাৎ লব্ধিটা কোন দিকে ক্রিয়া করবে। এইখানে এই দুটো ভেক্টরের লব্ধি অবশ্যই এই যে r হয়, তাহলে এই rটা a ভেক্টরের সঙ্গে ফাই কোণ করছে। এখন আমরা এই r a ভেক্টরের সঙ্গে যে কোণ করলো সেই কোণের মানটা অর্থাৎ ফাই এর মানটা নির্ণয় করব। এটা সবাই নোট ডাউন করুন নিচের অংশটা। নেক্সট আমরা ওই একই ত্রিভুজ থেকে ABC ত্রিভুজ থেকে tan phi ইকুয়াল টু আমরা কি লিখতে পাচ্ছি, tan phi ইকুয়াল টু আমরা লিখতে পাচ্ছি লম্ব বাই ভূমি। লম্ব ইকুয়াল টু DC আর ভূমি এখানে আমাদের আছে AD। তার মানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে DC এর মান b sin থিটা বাই a প্লাস b cos থিটা। এখান থেকে আমরা tan phi পেলাম, যেখান থেকে আমরা phi ইকুয়াল টু লিখতে পারবো tan ইনভার্স b sin থিটা বাই a প্লাস b cos থিটা। এই সূত্রের সাহায্যে যদি আমাদের a এবং b এবং ওদের মধ্যবর্তী কোণ থিটা জানা থাকে তাহলে এই সূত্রের সাহায্যে আমরা ওই লব্ধি ভেক্টর a ভেক্টরের সঙ্গে যে কোণ করবে সেটা আমরা নির্ণয় করতে পারবো। আর এই সূত্রের সাহায্যে লব্ধি ভেক্টরের মান আমরা নির্ণয় করতে পারব। এইবারে আমাদের কতগুলো স্পেশাল কেস আমরা দেখব, যে যদি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 হয় তাহলে এই সমীকরণ থেকে আমরা কি পাবো, cos 0 এর মান যে থিটা ইজ ইকুয়াল টু, এক নম্বরে আমরা যেটা দেখব যে থিটা ইজ ইকুয়াল টু যদি 0 ডিগ্রি হয় সেই ক্ষেত্রে আমাদের cos থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে সেই ক্ষেত্রে r ইজ ইকুয়াল টু আমরা কি পাবো a প্লাস b বা r স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b এর হোল স্কয়ার পাচ্ছি, বা r ইজ ইকুয়াল টু a প্লাস b পাচ্ছি। অর্থাৎ যদি ভেক্টরদ্বয় একই দিকে ক্রিয়া করে তাহলে সেই ক্ষেত্রে জাস্ট ভেক্টরদ্বয়ের মানের যোগফল হবে ওর লব্ধি। এখন যদি ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, নাম্বার 2 if theta is equal to 90 ডিগ্রি, অর্থাৎ একটা a ভেক্টর এই দিকে ক্রিয়া করছে, b ভেক্টর এই দিকে ক্রিয়া করছে, সেই ক্ষেত্রে আমরা যে মানটা পাচ্ছি তখন আমাদের cos থিটার মান কত আসছে, 0 আসছে। সেই ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি r স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার পাচ্ছি, বা r ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ পাচ্ছি। এখন যদি ভেক্টরদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয় তাহলে কি হয় সেটা আমরা দেখব। যদি a ভেক্টরটা এই দিকে ক্রিয়া করে এবং আমাদের b ভেক্টরটা ঠিক ওর উল্টো দিকে ক্রিয়া করছে, অর্থাৎ b ভেক্টরটা এই দিকে ক্রিয়া করছে, তখন আমাদের থিটার মান কত, তখন আমাদের থিটার মান 180 ডিগ্রি।
সেই ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি নাম্বার 3, যদি থিটা ইজিক্যাল টু 180 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে আমরা cos থিটার মান কত পাচ্ছি? cos থিটা ইজিক্যাল টু -1। তাহলে cos থিটার মান -1 যদি আমরা ওই সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমরা যেটা পাচ্ছি r স্কয়ার ইজিক্যাল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। কারণ cos থিটার মান যদি -1 হয় তখন আমাদের এটা -2ab, অর্থাৎ মানটা আমাদের যেটা আসছে সেটা আসছে a মাইনাস b এর হোল স্কয়ার আসছে r স্কয়ার ইজিক্যাল টু, যেখান থেকে আমরা r ইজিক্যাল টু পাচ্ছি a মাইনাস b। অর্থাৎ ভেক্টরদ্বয় যদি বিপরীত দিকে ক্রিয়া করে তখন তাদের লব্ধির মান ওই দুটো ওদের স্কেলার যে মান থাকে তার বিয়োগের সমান হবে। এই গেল আমাদের ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। এখন ওই একই ক্ষেত্রে ওই একই ভেক্টর, যে এ ভেক্টর এই দিকে ক্রিয়া করছে, বি ভেক্টর এই দিকে ক্রিয়া করছে, ওদের মধ্যবর্তী কোণ থিটা, এদের আমাদের লব্ধির মান বের করতে হবে। আমরা আগে ত্রিভুজ সূত্র দিয়ে দেখেছি যে ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত দুটি বাহুতে আমরা দিয়েছি, তাহলে বিপরীত ক্রমে তৃতীয় বাহু, ওই ত্রিভুজের তৃতীয় বাহু ওই ভেক্টর দুটির লব্ধির মানকে প্রকাশ করেছে এবং তার দিককেও প্রকাশ করেছে। এখন সামান্তরিক সূত্র কি বলছে? সামান্তরিক সূত্র বলছে যে দুটো ভেক্টর ছিল ওই দুটো ভেক্টরকে একটা সামান্তরিকে সন্নিহিত দুটো বাহুতে যদি প্রকাশ করা যায়, সন্নিহিত দুটো বাহু এ এবং বি, এটাকে দিয়ে আমরা সামান্তরিকটা কমপ্লিট করছি, সম্পূর্ণ করলাম। তাহলে ওই দুটি ভেক্টরের ছেদ বিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত কর্ণ ওই দুটি ভেক্টরের লব্ধির মানকে মানে এবং দিকে প্রকাশ করবে। তাহলে সামান্তরিক সূত্র কি বলছে? দুটি ভেক্টরকে একটা সামান্তরিকের সন্নিহিত দুটো বাহুকে প্রকাশ করলে ওই দুটি ভেক্টরের ছেদবিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত কর্ণ ওই দুটি ভেক্টরের লব্ধিকে মানে এবং দিকে প্রকাশ করবে। অর্থাৎ ছেদবিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত যে কর্ণ, সেই কর্ণের মানই হবে ওদের লব্ধির মান, এবং ওই কর্ণ এ ভেক্টরের সঙ্গে যে কোণ করবে সেটা হবে ওই লব্ধির দিক। এখন এই সূত্রের সাহায্যে যদি আমরা ওর সমীকরণটা বের করতে চাই, তাহলে এই ক্ষেত্রে আমরা ওই একই রকম করে কি করব, আমরা এটাকে বর্ধিত করব, এখান থেকে লম্ব টান, এবং এখানেও আমাদের এটার সঙ্গে এটা যেহেতু সমান্তরাল, তাহলে এই ভেক্টরটাও আমরা বি ভেক্টর হবে, এবং এ ভেক্টরের দিক এই দিকে, বি ভেক্টরের দিক এদিকে, এদের মধ্যবর্তী কোণ থিটা, অর্থাৎ আমরা এখান থেকে নাম দিই এ বি সি ডি ই। তাহলে আমরা এ ই সি এই ত্রিভুজ থেকে আমরা ওই একই রকম করে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার করে যদি আমরা ক্যালকুলেশন করি, আমাদের ওই একই সমীকরণ আসবে। এখানে আর স্কয়ার ইজিক্যাল টু আমরা পাবো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা পাবো, এবং এখান থেকে আমরা tan phi ইজিক্যাল টু পাবো b sin থিটা বাই a প্লাস b cos থিটা। তাহলে আমরা যেটা দেখলাম সামান্তরিক সূত্র বা ত্রিভুজ সূত্র, উভয় সূত্রের রূপটা একটু আলাদা, কিন্তু উভয় সূত্রের যে গাণিতিক রূপ সেটা কিন্তু একই। এখন আমরা বেশ কিছু একটা প্রবলেম আমরা করব, করে আমরা এই সূত্র দুটোকে বোঝার একটু চেষ্টা করব। এখন আমাদের প্রথম কোশ্চেন, যে সমমানের দুটি ভেক্টরের লব্ধির মান কি ওদের প্রত্যেকটির সমান হতে পারে? প্রথম কোশ্চেন আমাদের থাকছে যে সমমানের দুটি ভেক্টরের লব্ধির মান কি ওদের প্রত্যেকের সমান হতে পারে? কি বললাম? সমমানের দুটি ভেক্টর এ এ, সমমানের দুটি ভেক্টরের লব্ধির মান কি ওদের সঙ্গে সমান হতে পারে? আমরা ধরে নিচ্ছি পারে। যদি হয় এ ইজিক্যাল টু বি ইজিক্যাল টু আর, ইজিক্যাল টু আমরা লিখলাম পি,
এ ভেক্টর, বি ভেক্টর, আর ভেক্টর ইজ ইকুয়াল টু পি ভেক্টর। অর্থাৎ দুটি ভেক্টর তারা সমান, তার সঙ্গে লব্ধির সঙ্গে সমান এবং সেটা পি। তাহলে আমাদের ভেক্টরের যে সমীকরণ ছিল, লব্ধির যে সমীকরণ ছিল, সেটা কি ছিল? আর স্কয়ার ইজ ইকুয়াল টু আমাদের ছিল a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা বা r ইজ ইকুয়াল টু এটা হোল টু দি পাওয়ার হাফ ছিল। তাহলে আমরা এখানে a b r উভয় জায়গায় আমরা p বসিয়ে দিচ্ছি। তাহলে আমরা p স্কয়ার ইজ ইকুয়াল টু p স্কয়ার প্লাস p স্কয়ার প্লাস 2p p cos থিটা হোল টু দি পাওয়ার হাফ। যেখান থেকে আমরা কি পাচ্ছি? যেখান থেকে আমরা ওইখান থেকে পাচ্ছি 2p স্কয়ার প্লাস 2p স্কয়ার cos থিটা হোল টু দি পাওয়ার হাফ। এখন যদি আমরা এখান থেকে 2p স্কয়ার কমন নিয়ে নিই, তাহলে আমরা কি পাচ্ছি? 1 মাইনাস cos থিটা হোল টু দি পাওয়ার হাফ। তবে এখানে আমাদের √2p, যেটা রুট ওভার আছে, তাহলে 2টা বাইরে এলে রুট ওভার, p স্কয়ারটা বাইরে এলে p cos থিটা হোল টু দি পাওয়ার হাফ। এদিকে আমাদের থাকছে p স্কয়ার। এখন তাহলে আমাদের বোথ সাইড থেকে p এবং p এলিমিনেট হলো। তাহলে আমরা যেটা পেলাম এখান থেকে, এই সমীকরণ থেকে p এবং p বোথ সাইড থেকে এলিমিনেট হয়েছে, তাহলে আমরা কি পেলাম? আমরা এখান থেকে পাচ্ছি 1 মাইনাস cos থিটা হোল টু দি পাওয়ার হাফ। এটা ইজিক্যাল টু আমরা পাচ্ছি 1/√2। তাহলে এখান থেকে আমরা 1 মাইনাস cos থিটা, এটা ইজিক্যাল টু আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 1/2। যেখান থেকে আমরা cos থিটা ইজিক্যাল টু কি পাচ্ছি? cos থিটা, এইটা ইজিক্যাল টু পাচ্ছি আমরা মাইনাস হাফ। cos থিটা ইজিক্যাল টু মাইনাস হাফ সমান cos কত ডিগ্রির সঙ্গে সমান? আমরা জানি যে cos 120 ডিগ্রির মান সমান cos 120 ডিগ্রি, কারণ cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ। তাহলে এই দুটোকে যদি আমরা তুলনা করি, তাহলে আমরা যেটা পাচ্ছি যে থিটা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। তাহলে আমরা ধরে নিয়েছিলাম যে দুটো সমান ভেক্টরের লব্ধির মান ওদের সঙ্গে সমান হবে। কি শর্তে হলো? শর্তটা হচ্ছে এটা, তার মানে যদি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয় তাহলে সম্ভব। অর্থাৎ ভেক্টর দ্বয় যদি 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, এদের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে এদের লব্ধির মান এদের সঙ্গে সমান হবে। থ্যাংক ইউ অল অফ ইউ। এই পর্যন্ত আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ভেক্টরের যোগ। পরবর্তী ভিডিওতে আমরা ভেক্টরের বিয়োগ এবং ভেক্টরের বিভাজন কিভাবে হয় সেটা দেখব, এবং তারপরে ভেক্টরের গুণ কি করে হয় সেটা আমরা দেখব। থ্যাংক ইউ।